স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব, শারীরিক অবস্থাকে অগ্রাধিকার মেডিকেল বোর্ডের, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অপকর্মে জড়িতদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের, ভোটের দাবিতে সোচ্চার একটি দলের বিরুদ্ধে ভোল পাল্টানোর অভিযোগ। নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ দেয়া হবে না বললেন সেতু উপদেষ্টা। ফেব্রুয়ারির ভোটে নতুন সরকার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টা। এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাল থেকে আমদানির অনুমতি কৃষি মন্ত্রণালয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদ জুড়ে আছি শেখ সাব্বির হোসেন। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়াকে এখনই লন্ডনে নেওয়া ঠিক হবে না। এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকলেও মেডিকেল বোর্ডের অনুমোদন পেলেই তাকে বিদেশে নেওয়া হবে। বিকেলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে এক ব্রিফিংয়ে একথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এস.জেড.এম. জাহিদ হোসেন। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজ নিম্মি। 23 নভেম্বর থেকে শারীরিক অসুস্থতা নিয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নিতে প্রতিদিনই চলছে চেষ্টা। তার স্বাস্থ্যের সবশেষ অবস্থা নিয়ে হাসপাতালের সামনে ব্রিফ করেন ব্যক্তিগত চিকিৎসক ও দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার এস.জেড.এম. জাহিদ হোসেন। এ সময় তিনি জানান, বেগম জিয়ার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত, তবে স্বাস্থ্য বিবেচনায় লন্ডন যাত্রায় বিলম্ব হচ্ছে। বিদেশে যাওয়ার ব্যাপারে আমাদের সর্বোচ্চ প্রস্তুতি রয়েছে। যখনই উনাকে বিদেশ নেওয়ার জন্য মেডিকেল বোর্ড যথোপযুক্তভাবে তৈরি মনে করবেন, শারীরিকভাবে মনে হবে যে উনাকে সেফলি ট্রান্সফার করা যাবে। কারণ মনে রাখতে হবে 12 থেকে 14 ঘন্টা যখন আপনি এয়ার ফ্লাই করবেন, তখন যে হাই অল্টিটিউডে মানুষের শারীরিক যে পরিবর্তন হয় সেটির সাথে খাপ খাওয়ানো একজন অসুস্থ মানুষের পক্ষে সবসময় সম্ভব হয় না। তার শারীরিক অবস্থাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং তারেক রহমান চিকিৎসার বিষয়ে তদারকি করছেন বলেও উল্লেখ করেন তিনি। যেহেতু ওনার স্বাস্থ্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার, সেজন্য আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সার্বক্ষণিকভাবে জনাব তারেক রহমান সাহেব এটি যেমন তদারকিও করছেন এবং এ ব্যাপারে চিকিৎসকদের মতামতকেই উনি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিচ্ছেন, দলও সেই অনুযায়ী অগ্রাধিকার দিচ্ছে। বেগম জিয়ার অসুস্থতা নিয়ে গুজব না ছড়ানোর আহ্বানও জানান ডাক্তার জাহিদ। আপনারা দয়া করে যে শর্ট ফ্যাক্ট, এটার বাইরে কেউ গুজব ছড়িয়ে মানুষকে দয়া করে বিভ্রান্ত করবেন না। নাহিদ সিরাজ নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা। এতদিন নির্বাচনের দাবিতে সোচ্চার একটি দলের মুখে এখন ভিন্ন সুর শোনা যাচ্ছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। একে অশুভ লক্ষণ উল্লেখ করে তিনি বলেন, অপকর্ম চাঁদাবাজির সঙ্গে জড়িতদের আগামী নির্বাচনে লাল কার্ড দেখাবে মানুষ। বিকেলে সিলেটে 8 দলীয় জোটের বিভাগীয় সমাবেশ শেষে অনুষ্ঠানে এসব কথা বলেন জামায়াতে আমির। দেশ ফ্যাসিবাদ মুক্ত হলেও ফ্যাসিবাদের কালো ছায়া এখনও রয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। যারা এতদিন নির্বাচনের জন্য নির্বাচন করে জনগণকে বেহুশ করে তুলেছিল, এখন তারা ভিন্ন সুরে কেউ কেউ কথা বলতে শুরু করেছেন। এ লক্ষণ ভালো নয়। তারা বুঝতে পেরেছেন তারা যে সমস্ত কর্মকাণ্ড বাংলাদেশে পরিচালনা করছেন, বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনে লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে। নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত কিংবা বিকৃতকারীদের কোনো সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফাজুল কবির খান। দুপুরে নরসিংদীর পাঁচদোনায় একটি সড়কের নামফলক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগ আমলের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক অপকর্ম শোধরাতে অন্তর্বর্তী সরকারের বেশি সময় লেগেছে উল্লেখ করে ফাজুল কবির খান বলেন, সব জায়গায় অনিয়ম করা হয়েছে। আর অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুকী আজম বলেন, মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভাজন লালন করা চলবে না। মুক্তিযোদ্ধা সংসদের পবিত্র ভূমিতে, পবিত্র জায়গায় মুক্তিযোদ্ধাদের পা যেন না পড়ে, তার দায়িত্ব দেখার দায়িত্ব মুক্তিযোদ্ধা। সুন্দর নির্বাচন করুন, একটি অংশগ্রহণমূলক নির্বাচন করুন। যার যে মত হোক, যার যে দল হোক, যারাই বিজয়ী হন আমরা তাদের পেছনে দাঁড়াবো। কিন্তু কাউকে আপনারা সে সুযোগ দেবেন না যে যারা এই প্রক্রিয়াটাকে
বাধাগ্রস্ত করতে পারে, এই প্রক্রিয়াটাকে বিকৃত করতে পারে, আগের মতো ভোট কেন্দ্র দখল করতে পারে, আগের মতো। ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠন হবে বলে প্রত্যাশা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। সকালে রংপুর জেলা প্রশাসক কার্যালয়ে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের তিনি একথা বলেন। সুষ্ঠু ভোট আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করেছে বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নতুন সরকার গঠিত হবে এবং আমরা আমাদের দায়িত্ব তাদেরকে বুঝিয়ে দিয়ে চলে যেতে পারবো। একটি রেফারেল হসপিটাল তৈরি হবে আপনার নীলফামারী জেলায়, জায়গা অলরেডি পাওয়া গেছে এবং সেটা নির্দিষ্ট করা হয়েছে। চাইনিজরা তৈরি করবে, চাইনিজ ডাক্তাররা প্রথমে কাজ করবে, তারপরে পর্যায়ক্রমে এটা আমাদের ডাক্তারদের হাতে হ্যান্ড ওভার করবে। 1000 শয্যার। বন্যপ্রাণী রক্ষায় মানুষ আগের চেয়ে সচেতন হয়েছে উল্লেখ করে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, প্রাণী রক্ষা মানুষের নৈতিক দায়িত্ব। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন তিনি। দুপুরে আগারগাঁওয়ে এক মতবিনিময় সভায় সব কথা বলেন এই উপদেষ্টা। আর জীববৈচিত্র্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ জরুরি বলে মত দেন অনুষ্ঠানের আলোচকরা। আর জানাচ্ছেন উষা ফিরদৌস। পৃথিবী জীববৈচিত্র্যের ভাণ্ডার, যেখানে জিনগত, প্রজাতিগত এবং বাস্তুতান্ত্রিক বৈচিত্র্যের অবিশ্বাস্য সমাহার। কিন্তু সময়ের ব্যবধানে উধাও হয়ে যাচ্ছে বন ও জলাভূমি, প্রতিনিয়ত উজাড় হচ্ছে গাছ, ধ্বংস হচ্ছে জীববৈচিত্র্য। এর মধ্যে শিল্পোন্নত 20 দেশের উৎপাদিত ক্লোরোফ্লোরো কার্বন ডাইঅক্সাইড বাড়িয়ে দিচ্ছে তাপমাত্রা, ফলে জীবজগতের নিজস্ব পরিবেশ এখন হুমকিতে। এমন পরিস্থিতিতে বন্যপ্রাণী, বন ও জীববৈচিত্র্য সংরক্ষণ কাজে নিয়োজিত স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করে বন অধিদপ্তর। এতে আলোচকরা বলেন, স্থানীয়দের অংশগ্রহণ জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। মানুষের মধ্যে এই সেন্সটা যদি ডেভেলপ করা না যায় যে এই প্রাণীটি আমার দেশেরই সম্পদ এবং আমারও সম্পদ, এই মালিকানা এবং ওনারশিপ যদি মানুষকে না জানানো হয়, তাহলে কোনোদিন এই দেশের জীববৈচিত্র্য রক্ষা করা একা বন বিভাগের পক্ষে সম্ভব নয়। পরিবেশের জীববৈচিত্র্য সংরক্ষণ করা প্রয়োজন। সেটির জন্য কেন প্রয়োজন? প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা। প্রতিটি জীবেরই বেঁচে থাকার অধিকার আছে। প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, তরুণ প্রজন্ম এগিয়ে আসায় বন্যপ্রাণী রক্ষায় সচেতনতা বেড়েছে। এখন নতুন প্রজন্ম এগিয়ে এসছে, এটাই হচ্ছে আমার জন্য সবচেয়ে বড় জায়গা। বন্যপ্রাণী নিয়ে যারা কাজ করেন সেই তরুণ প্রজন্মের সংগঠনগুলো আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, কারণ মনে রাখবেন আপনারা কিন্তু সংখ্যায় বেশি না, কিন্তু যারা বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস করতে চায় তাদের ইকোনমিক আর্গুমেন্ট, তাদের অর্থনৈতিক যুক্তি মানুষের কাছে তারা খুব সহজে তুলে ধরতে পারে। বন্যপ্রাণী নিধনের মতো অপরাধে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেন পরিবেশ উপদেষ্টা। সে আইন প্রয়োগ করবে, তার জন্য আইনের প্রয়োগের দিকে বেশি মন থাকে, বন দখলদারদের বিরুদ্ধে বেশি কাজ থাকে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। বেগম খালেদা জিয়া জনগণের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন উল্লেখ করে তার রোগ মুক্তি কামনায় সবার কাছে দোয়া চেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। অন্যায়ের সাথে আপোষ না করাতে বেগম জিয়াকে মিথ্যা মামলায় কারাবরণ করতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। বিকেলে কুমিল্লার বাঙ্গুরায় বেগম জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত কোরআন খতম ও দোয়া মাহফিলে এসব কথা বলেন কায়কোবাদ। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপি চেয়ারপারসন ও সাবেক 3 বারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা দোয়া মাহফিলের আয়োজন করে কুমিল্লা বাঙ্গুরা থানার আগবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠন। কাশিমপুর রায়চেতন্যাসা উচ্চ বিদ্যালয় মাঠে এই আয়োজনে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কুমিল্লা 3 আসনের ধানের মনোনীত প্রার্থী আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। এতে প্রধান অতিথির বক্তব্যে বেগম জিয়ার উপর পতিত শেখ হাসিনার প্রতিহিংসার চিত্র তুলে ধরেন তিনি। মুরাদনগরবাসী বেগম জিয়ার সুস্থতার জন্য বিভিন্ন মসজিদ মাদ্রাসা 5 শতাধিক কোরআন খতম ও পশু সদকা করেছে জানিয়ে তার জন্য আবারও সবার কাছে দোয়া চান কায়কোবাদ।
পরে আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনার পাশাপাশি তারেক রহমানকে দেশি বিদেশি ষড়যন্ত্র থেকে হেফাজত করতে নিজে দোয়া পরিচালনা করেন বিএনপির এই ভাইস চেয়ারম্যান। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, কুমিল্লা। পেঁয়াজের দাম সহনীয় রাখতে কাল থেকে সীমিত আকারে পেঁয়াজ আমদানির অনুমতি দিয়েছে কৃষি মন্ত্রণালয়। প্রতিদিন 50টি আইপি বা আমদানি অনুমতির প্রতিটিতে সর্বোচ্চ 30 টন পেঁয়াজ আমদানির অনুমোদন দেওয়া হয়। 1 আগস্ট থেকে এ পর্যন্ত যে সকল আমদানিকারক রপ্তানির অনুমতির জন্য আবেদন করেছেন তারাই কেবল আবেদন পুনরায় দাখিল করতে পারবেন। একজন আমদানিকারক একবারের জন্য আবেদনের সুযোগ পাবেন। পেঁয়াজের বাজার সহনীয় রাখতে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে। বাণিজ্যিক আদালত প্রতিষ্ঠা বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন দিগন্তের উন্মোচন করবে বলে মন্তব্য করেছেন প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে চট্টগ্রামে সুপ্রিম কোর্ট ও ইউএনডিপি আয়োজিত বাণিজ্যিক আদালত নিয়ে এক সেমিনারে প্রধান বিচারপতি একথা বলেন। এ সময় তিনি আরও জানান, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ 2025 প্রণয়নের মাধ্যমে দ্বৈত প্রশাসনিক সীমাবদ্ধতা দূর হয়েছে এবং সুপ্রিম কোর্ট প্রথমবারের মতো পূর্ণ প্রশাসনিক ও আর্থিক স্বায়ত্তশাসন লাভ করেছে। Quality of a nation's judiciary has become a primary economic indicator. Investors, both foreign and domestic, do not judge a country solely by tax incentives or infrastructure. ব্যাংক ঋণ সহ নানা জটিলতায় এখনও পিছিয়ে ক্ষুদ্র মাঝারি শিল্প খাত। রাজধানীতে এক আলোচনায় সংশ্লিষ্টরা বলেন, বাধা দূর করা গেলে জিডিপিতে এই খাতের অবদান 30 থেকে 50% উন্নীত করা সম্ভব। এক্ষেত্রে নারী উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে ঋণ সুবিধা দেওয়ার আহ্বান জানান মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আখতার। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান অবশ্য বলেন, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। আরও জানাচ্ছেন মনিরুল ইসলাম। দেশে এখন উদ্যোক্তার সংখ্যা কোটির ঘরে। এদের বেশিরভাগই ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তা। জিডিপিতে যাদের অবদান 30% কাছাকাছি। যদিও ব্যাংক ঋণ সহ নানান জটিলতায় এখনও পিছিয়ে আছে দেশের মোট কর্মসংস্থানের 80% অবদান রাখা এই খাত। ওয়েব আয়োজিত অনুষ্ঠানে নারী উদ্যোক্তাদের সেসব প্রতিবন্ধকতার কথাই তুলে ধরেন বক্তারা। পাশাপাশি সম্ভাবনার কথাও বলেন তারা। প্রত্যেকটা ব্যাংকে একটা সেপারেট নারী উন্নয়ন ডেস্ক থাকবে, সেখানে নারীদের সমস্যাগুলো তারা শুনবে। 51% মেয়েরা কিন্তু আপনার কোনো উদ্যোক্তা, কোনো কাজ তারা ঝরে পড়ছে। ক্লাইমেট চেঞ্জের কারণে বিধ্বস্ত হয়ে যাচ্ছে সমাজ ব্যবস্থা। উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে বাধা দূর করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ করেন প্রাণী সম্পদ উপদেষ্টা। তাগিদ দেন সহজ শর্তে ঋণ দেওয়ার। আজকে পুরো মাইক্রো ক্রেডিট মানে চলতেছে এই নারীদেরকে ঋণ দিয়ে পুরা সারা দেশে, এবং এটা কিন্তু মাইক্রো ক্রেডিট বাড়ছে। তারা কিন্তু হচ্ছে অনেক বড় বেশি সুদ দিয়ে ঋণ নিয়েও তারা কিন্তু ঋণ ফেরত দিচ্ছে। অবশ্য এনবিআর চেয়ারম্যানের দাবি, ইতোপূর্বে দেয়া কর প্রণোদনার ব্যাপক অপব্যবহার হয়েছে। পৃথিবীর অন্যান্য দেশ যেটা করে যে একটা মানে কি বলে কমন ট্যাক্স ইম্পোজ করে যাতে করে লিকেজটা কম হয়। আমাদের এখানে আমরা ট্যাক্স ইনসেন্টিভ যেগুলো দিয়েছি এগুলো ব্যাপক অপব্যবহার হচ্ছে, ব্যাপক মানে এটা সীমাহীন অপব্যবহার হচ্ছে। এখন আমরা ধীরে ধীরে আসলে ট্যাক্স এক্সপেন্ডিচারটা বিশেষ করে কর অব্যাহতিটা কমাচ্ছি এবং চেষ্টা করছি রেশনালাইজ করার জন্য। নীতিমালার অভাবকেই নারী উদ্যোক্তাদের উৎকর্ষতার ক্ষেত্রে বড় বাধা বলেও মনে করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর থেকে আপনারা ফুল পলিসি সাপোর্ট পাবেন। আমরা যত ধরনের সাপোর্ট দিতে চাই। সত্যিকার অর্থে এখানে আমাদের সেন্ট্রাল ব্যাংক খুব আন্তরিক। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। শুক্রবার আবারও পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে। গোলাগুলির ঘটনা নিশ্চিত করেছে দুদেশই, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সংঘাত ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুদেশের উত্তেজনা চরমে পৌঁছেছে। এদিকে ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, রাশিয়া ভারতকে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। শুক্রবার পাকিস্তান ও আফগানিস্তান সীমান্তে ব্যাপক গোলাগুলি হয়েছে, তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সংঘাত ইস্যুতে শান্তি আলোচনা ভেস্তে যাওয়ায় দুদেশের উত্তেজনা চরমে পৌঁছেছে।
তালেবান সরকারের দাবি, পাকিস্তান প্রথমে আফগানের কান্দাহার প্রদেশের বোলদাকে হামলা চালায়। তবে পাকিস্তানের অভিযোগ, আফগান সেনারাই প্রথমে চামান সীমান্তে গুলি ছোড়ে। পাকিস্তানের প্রধানমন্ত্রীর মুখপাত্র মোশাররফ জায়েদি এক বিবৃতিতে বলেছেন, তার দেশ পুরোপুরি সতর্ক রয়েছে। ভৌগোলিক অখণ্ডতা এবং নাগরিকদের নিরাপত্তায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে ভারত সফরে এসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, তার দেশ ভারতকে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ করতে প্রস্তুত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়তে মস্কো দিল্লিকে সহায়তা করবে বলেও জানান তিনি। সফরে একাধিক সমঝোতা চুক্তিতেও সই করে ভারত রাশিয়া। এসবের বেশিরভাগই দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে করা হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে রাশিয়া ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক যথেষ্ট মজবুত উল্লেখ করে এটি আরও দৃঢ় করার আশ্বাস দেন ভ্লাদিমির পুতিন। ঐশী আলম, মোহনা সংবাদ। ফিক্সিং ও বেটিং কেলেঙ্কারিতে তোলপাড় পড়েছে তুরস্কের ফুটবলে। তদন্তের অংশ হিসেবে শীর্ষে পর্যায়ে ফুটবলার, ক্লাব ও প্রেসিডেন্ট এবং ধারাভাষ্যকার সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তাদের মধ্যে 29 জনই ফুটবলার। 46 জনের মধ্যে এরই মধ্যে 35 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ইস্তাম্বুলের পাবলিক প্রসিকিউটর অফিস এক বিবৃতিতে জানায়, গ্রেপ্তার ফুটবলারদের মধ্যে 27 জন নিজেদের দলের ম্যাচে বাজি ধরেছেন বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তার হওয়া ফুটবলারদের একজন হলেন মেতেহান বালতাচি, যিনি তুরস্কের চ্যাম্পিয়ন গালাতাসারাইয়ের খেলোয়াড়। চলতি মাসের শুরুতে বেটিং কেলেঙ্কারিতে তিনি 9 মাসের জন্য নিষিদ্ধ হয়েছিলেন। দর্শক, শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। স্বাস্থ্য বিবেচনায় খালেদা জিয়ার লন্ডন যাত্রা বিলম্ব, শারীরিক অবস্থাকে অগ্রাধিকার মেডিকেল বোর্ডের, গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান। অপকর্মে জড়িতদের নির্বাচনে লাল কার্ড দেখানোর আহ্বান জামায়াতের, ভোটের দাবিতে সোচ্চার একটি দলের বিরুদ্ধে ভোল পাল্টানোর অভিযোগ। নির্বাচন বাধাগ্রস্ত করার সুযোগ দেওয়া হবে না বললেন সেতু উপদেষ্টা। ফেব্রুয়ারির ভোটেই নতুন সরকার প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টা। এবং পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে কাল থেকে আমদানির নতুন অনুমতি কৃষি মন্ত্রণালয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত চলবে কার্যক্রম। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।